তীব্র দাবদাহে পুড়ছে জনপদ। ৩ জেলায় হিট স্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু। বড় ফসলের উৎপাদন ব্যাহত। নির্বিচারে ভূগর্ভস্থ পানি ব্যবহারে বেড়েছে সংকট। মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি। আবেগাপ্লুত স্বজনরা। সংঘাতের মুখে পালিয়ে আশ্রয় নেয়া জান্তা সেনা ও বিজিবির ২৮৫ সদস্য ফিরবেন কাল। এবং ধানের জেলা নওগাঁয় বন্ধ হয়ে গেছে প্রায় ৮০% চাল মিল। দেনা মুক্ত হতে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন কয়েকজন ব্যবসায়ীর। লক্ষাধিক মানুষের কাজ হারানোর দাবি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। তীব্র দাবদাহে পুড়ছে জনপদ। গরমের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারা দেশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলছে আবহাওয়া বিভাগ। চলতি বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষক। এদিকে হিট স্ট্রোকে বরগুনা, নওগাঁ ও রাজবাড়ীতে আরও ৩ জন মারা গেছেন। তপ্ত প্রখর রোদের কবলে প্রকৃতি। কমছে না তাপমাত্রার পারদ। অস্বস্তিকর গরমে ঘর ছেড়ে বেরোনোই দায়। গত ১০ বছরে রংপুরে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ হচ্ছে খরা, প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস বলছে এই বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অতিক্রম করতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সম্ভাবনা নেই বৃষ্টির। বর্তমান যে তাপমাত্রা, সে তাপমাত্রা হিসেবে আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। আমরা মাথায় পাড়ে দিচ্ছি, এটাতে খালি একটু স্বস্তি পাওয়ার জন্য। একটানা তীব্র দাবদাহে যশোরে ফসলের মাঠ ফেটে চৌচির। বুধবার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে নেমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলেও ভ্যাপসা গরম অনুভূত হয় চারপাশে। ব্যাপক রোদের উপরে গাড়ি যাত্রী নাই, কারেন্ট পাওয়া যাচ্ছে না, গরমে বিরাট কষ্ট হচ্ছে। তাপমাত্রার এই তীব্রতায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। মাদারীপুরের হাসপাতালগুলোতে প্রতিদিন গরমজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে কয়েকশো রোগী। অতিরিক্ত গরমের কারণে মনে হয় গরম ঠান্ডা লাগে আমার ছেলের অতিরিক্ত জ্বর হচ্ছে রাত ৩টা বাজে। পথে ঘাটে আসলে যেখানে সেখানে যত্রতত্র যে কোনো পানি পান করা যাবে না, কারণ এইসব পানি থেকেই হচ্ছে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতেছে। আর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গরমে হিট স্ট্রোকের পাশাপাশি ফ্লু ও বিভিন্ন ভাইরাল রোগের সংক্রমণে বগুড়ার খামারগুলোতে মারা যাচ্ছে মুরগি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। গরমের আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীর মনি চত্বরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীতে বরাবরই গরমের যে তীব্রতা তা যেন বেশি হয়, কিন্তু এবছর যে গরমের মাত্রা তা যেন আরও দ্বিগুণ মাত্রায় পৌঁছেছে, এমনটাই নগরবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। গত 10 দিন ধরে মূলত রাজশাহীতে এই তীব্র গরম সেটি কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই করছে। মাঝখানে গত 2 দিন ধরে রাজশাহীতে যে তাপমাত্রা সেটি কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছিল, সেটি আজ আবারও কিন্তু ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে যে ঠেকেছে। আগামীকালও কিন্তু এই গরমের যে মাত্রা সেটি কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে আভাস দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে গত 10 দিন ধরে তীব্র গরম পড়ছে, এই তীব্র তাপদাহে গত 11 দিনে নদী ও পুকুরে ডুবে এখানে 9 জন শিশু মারা গেছেন, যারা কিন্তু এই গরমের তীব্রতা থেকে রেহাই পেতেই নদী পুকুরে নেমে পড়েছিলেন। পাশাপাশি এই গত বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়েছে, যে কারণে গত 3টি যে মৌসুম রয়েছে সেই 3টি মৌসুমের সেচ কিন্তু দিতে হয়েছে ভূগর্ভস্থ পানির দিয়ে। এই ভূগর্ভস্থ পানির সেচ দেওয়ার কারণে কিন্তু পানির যে লেভেল সেটি কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, যে কারণে এখন যেটি সমস্যা হচ্ছে এই গত কয়েকদিন ধরে সেখানে কিন্তু পানি উঠছে না টিউবওয়েল, ডিপ টিউবওয়েলে। আপনারা জানেন যে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের একটি তথ্য আছে, সেখানে তারা বলছেন যে বরেন্দ্র অঞ্চলে 11% এলাকা মাঝারি, উচ্চ, অতি উচ্চ পানি সংকটাপূর্ণ একটি মধ্যে পড়ে গেছেন। গড়ে 4 ফিট করে পানি নিচে নেমে যাচ্ছে, এবং যে কারণে বর্তমানে কিন্তু 60 ফুটেরও নিচে কিন্তু পানির স্তর এখানে নেমে যাচ্ছে, যেটি 2010 সালেও ছিল 50 ফুট এবং 2090 সালের দিকে 26 ফুট ছিল। এভাবেই কিন্তু পানির স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। আপনারা জানেন যে গত যে 10 দিন ধরে তীব্র তাপদাহে চলছে, এই তীব্র তাপদাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 700 শিশু
ভর্তি হয়েছে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এভাবেই কিন্তু গরমের যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার সাথে সাথে নানাভাবে সমস্যায় পড়ছেন নগরবাসী। তো এই ছিল আজকে এখন পর্যন্ত আমার কাছে গরমের প্রকোপ নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন সবাই। সূর্যের তীর্যক দৃষ্টিতে পড়ছে দেশ। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার মানুষের। আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে তাই বৃষ্টির দোয়া। প্রকৃতির বৈরিতা থেকে রক্ষা পেতে বুধবার সকালে রাজধানী যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাঙ্গণে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশ নেন। 2 রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য দেন ইমাম। অন্যদিকে পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, যশোর, কুষ্টিয়া সহ দেশের কয়েকটি জেলাতেও খোলা ময়দানে জড়ো হন মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকারের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। যখন বেশি তাপমাত্রা বেড়ে যায় তখন নবীজির সুন্নাহ হলো সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে ক্ষমা করুক, আমাদের প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে সবার গুনাহ মোচন করে দিয়ে যেন আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। মোনাজাতে মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। অসহনীয় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ সহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। অবশেষে নিজ ভূখণ্ডে প্রশান্তির শ্বাস। দীর্ঘ 15 মাস মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরলেন 173 বাংলাদেশি। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তবে তাদের অভিযোগ, দালাল চক্রের খপ্পরে পড়ে টাকার বিনিময়ে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমারের কারাগারে বন্দী হন এই নাগরিকরা। এদিকে সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া জান্তা সেনা ও বিজিপির 285 সদস্যদের মিয়ানমারে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। আদরের সন্তান দীর্ঘদিন ছিল ভিনদেশের কারাগারে। সারাক্ষণ দুশ্চিন্তায় দিন যাপন করতেন স্বজনরা। কবে ফিরবে তারা? শেষ হলো সেই অপেক্ষার। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট। এই ঘাটে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন মিয়ানমারে কারাভোগ করা 173 বাংলাদেশি নাগরিকের স্বজনরা। বুধবার দুপুরে তাদের বহনকারী জাহাজটি ভিড়ে এই ঘাটে। হাত নেড়ে প্রিয় সন্তানকে স্বাগত জানান পরিবারের সদস্যরা। ঘাটে জাহাজ ফেরার পর একে একে নেমে আসেন বাংলাদেশি নাগরিকরা। তাদেরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ অন্যান্য স্বজনেরা। মাছ মারতে গেছিলাম, এখানে ধরে বর্মার মিলিটারি লয়ে গেছে জেলখানায়। বাংলাদেশের নাগরিকতা 160 জন মতন আরো রয়ে গেছে। জেলখানায় যারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু জেলে। তারা মাছ ধরতে গিয়ে তারা সেখানে জেলখানার মধ্যে তারা বন্দী হয়ে আছে। দালালদের খপ্পর থেকে সকলকে মুক্ত থাকার আমি আহ্বান জানাচ্ছি। দালাল চক্রের খপ্পরে পড়ে টাকার বিনিময়ে 15 মাস আগে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার বিজেপি ও নৌবাহিনীর হাতে বন্দী হন তারা। তারপর থেকেই দেশটির কারাগারে ছিলেন। দালালে মানি জবরদস্তি করে বুড়ো তুলে দিছে। বুড়ো তুলে দিয়া এই যে টাকা দিয়া ওরে বিক্রি করে ফেলছে। এক লোকে ফোন দেয় যে আপনার স্বামীর যদি 1 লক্ষ টাকা না এই মুহূর্তে না দেন তাইলে টর্চার করা হবে। ওখান থেকে ফোন দিয়া যে আপনার ছেলে মালয়েশিয়া যাওয়ার জন্য চাইছে, এখন ওর পিটাইও বলবে যে হ্যাঁ আমি মালয়েশিয়া, আমি নিজে ইচ্ছা কথা আইসা গেছি। দেশে ফেরাদের মধ্যে 129 জন কক্সবাজার জেলার, বান্দরবানের 30 জন এবং বাকিরা রাঙামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলার। এদিকে সংঘাতের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া জান্তা সেনা ও বিজেপির 285 সদস্যদের মিয়ানমারে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল 9 ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও লোকোমোটিভ মাস্টারদের দাবি, স্টেশন মাস্টারের গাফিলতিতে গেট পয়েন্ট খোলা রাখায় এ দুর্ঘটনা ঘটে। তবে কক্সবাজার চট্টগ্রাম রুটে একটি লাইন বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ঈদ স্পেশাল 9 ট্রেন। দুলহাজারা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইনের কাটা পয়েন্ট, যার ট্রেন চলাচলের সময় বন্ধ থাকে, কিন্তু ঈদ স্পেশাল ট্রেন যাওয়ার সময় কাটা পয়েন্টটি খোলা ছিল, যার কারণে এই দুর্ঘটনা, জানিয়েছেন ট্রেনের চালকরা। স্টেশন মাস্টারের গাফিলতিকে দুষছেন তারা। ট্যাপ পয়েন্ট ওপেন রেখে আমাকে লাইন ক্লিয়ার দিছে,
বয়সমানও ছিল, এরা কেউ খেয়াল করে নাই। আমি খেয়াল করছি, ব্রেক লাগাই দিছি। ব্রেক লাগাই দেওয়ার কারণে তারপর আমার কতটুকু আইসা ইঞ্জিন ড্রেল হয়ে গেছে। স্টিয়ার মাস্টার ভুল তো অবশ্যই আছে। আমাদের ইঞ্জিনটা মূলত উল্টো ইঞ্জিন হওয়ার কারণে আসলে সামনে পয়েন্টটা আমরা ভালোভাবে দূর থেকে দেখতে পাইনি। ট্রেনটির লাইনচ্যুত হতেই বিকট শব্দ হয়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের নামাতে সহযোগিতা করেন। একটা আওয়াজ হয়েছে, যাত্রী উড়াই লামি গেছে। হঠাৎ মাঝে ভিড় তোকে চাকা লামি গেছে। যাত্রী যারা ছিল তারা ক্যাচ কাছে চিল্লাই উঠছে। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা ও রেলওয়ে পুলিশ। দুর্ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের। এখানে লোকো মাস্টার, স্টেশন মাস্টার সহ গার্ড আছে, সংশ্লিষ্ট সবার আমরা সাক্ষ্য নিব, জবানবন্দি নিব, তারপরে আমরা তদন্ত করে আপনাকে জানিয়ে দেব। ঈদ স্পেশাল 9 ট্রেনটির 6টি বগিতে 4 শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনা কবলিত হয়ে ঈদ স্পেশাল ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে, যার কারণে এ রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে আরেকটি রেল লাইন, যেটি দিয়ে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ধানের জেলা নওগাঁয় বন্ধ হয়ে গেছে প্রায় 80 ভাগ চাল মিল। দেনামুক্ত হতে আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন কয়েকজন ব্যবসায়ীর। কৃষি নির্ভর এই জেলায় ব্যবসা বাণিজ্যের প্রধান কারবার হয়ে ওঠে ধানের চাতাল ও অটোমিল। গত 2 দশক আগে 1200 হাস্কিং মিল ও অর্ধশত অটো রাইস মিল গড়ে উঠলেও নানা কারণে বর্তমানে 80% বন্ধ। ফলে কর্ম হারিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। ব্যাংকের ঋণের টাকায় গড়ে তোলা চাতাল ও অটো রাইস মিল বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা। একের পর এক মিল চাতাল বন্ধ হওয়ার জন্য ধান চাল কারবারে সরকারের নানা পরিকল্পনা আর কর্পোরেট ব্যবসায়ীদের দাপটকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। দেখছেন বাংলার সময়। সঠিক নজরদারির অভাবে কোনোভাবেই থামছে না সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের কৃষি জমি কেটে পুকুর খনন। জেলার তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বৃহৎ চলনবিল অঞ্চলে প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। এতে বিঘ্ন ঘটছে স্বাভাবিক পানি প্রবাহ। প্রতি বছরই 2 অথবা 3 ফসলি জমি কেটে পুকুর খনন করায় আশেপাশের খাল নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চাষের চেয়ে পুকুর খননে অধিক আর্থিক সুবিধা পাওয়ায় ইজারাদারদের নিকট ফসলি জমি বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন জমির মালিকরা। গত কয়েক বছরে শুধুমাত্র তাড়াশ অঞ্চলেই 1,500-এর বেশি পুকুর খনন করা হয়েছে। ভুক্তভোগী কৃষকরা বলছেন, অসাধু কিছু সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না অবৈধ পুকুর খনন। এর প্রভাবে দিন দিন কমছে শস্য উৎপাদন। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় আগামীকাল বসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে 1909 সালে ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলা শুরু করেন। 115তম আসর ঘিরে বসেছে 3 কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাঁশ আর মাটির তৈরির মঞ্চে শক্তি পরীক্ষার লড়াইয়ে বলিরা, দেশসেরা বলি ও কুস্তিগিররা বৃহস্পতিবার বিকেলে মল্লযুদ্ধে লড়বেন চট্টগ্রামের লালদিঘির মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায়। বলি খেলাকে কেন্দ্র করে 3 কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। তীব্র গরমেও প্রাণের মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা। চট্টগ্রামের ঐতিহ্যটাকেই ধারণ করে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসে। আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, আমাদের সংস্কৃতির সাথে এটা একদম মিশে গিয়েছে। মৃৎশিল্পীর নিপুণ হাতের তৈরি ঘর সাজানোর মাটির তৈজসপত্র, বিখ্যাত ব্যক্তির মুখোশ থেকে শুরু করে গ্রাম বাংলার নান্দনিক ও ঐতিহাসিক সব দৃশ্য স্থান পেয়েছে বৈশাখী মেলায়। আছে লাড্ডু সহ নানা খাবারের পসরা। আমরা মেলা করি প্রতি বছরই, ভালো লাগে এখানে আসি। আমাদের এখানে সবটাই ঘর সাজানোর জিনিস, মাটির বিভিন্ন রকম জিনিস আছে, রিং, মালা, লতা, বিভিন্ন ধরনের ফুল এখানে আমরা নিয়ে আসি। এদিকে নগরীর লালদিঘির মাঠে চলছে বলি খেলার মঞ্চ তৈরির নানা প্রস্তুতি। সব প্রস্তুতি সম্পূর্ণ করেছি, কিছু কাজ আমাদের বাকি আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করতে 1909 সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলার প্রচলন শুরু করেন। এবার বসবে খেলার 115তম আসর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
তীব্র দাবদাহে পুড়ছে জনপদ, 3 জেলায় হিট স্ট্রোকে আরও 3 জনের মৃত্যু। বড় ফসলের উৎপাদন ব্যাহত, নির্বিচারে ভূগর্ভস্থ পানি ব্যবহারে বেড়েছে সংকট। মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন 173 বাংলাদেশি, আবেগাপ্লুত স্বজনরা। সংঘাতের মুখে পালিয়ে আশ্রয় নেওয়া জান্তা সেনা ও বিজিপির 285 সদস্য ফিরবেন কাল। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ সোয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।